নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধে এক ভারী মজার ব্যাপার ঘটছে। এক সাক্ষাৎকারে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার টেলিফোনে 1 ঘন্টা আলোচনা হয়েছে ইরান যুদ্ধ শেষ করার ব্যাপারে। ট্রাম্প বলেছেন, ইরান থেকে তিনি যা চেয়েছিলেন তার চেয়ে বেশি পেয়ে গেছেন। ইরানের কোমর ভেঙে গেছে, তারা দাঁড়াবার ক্ষমতা নেই, সুতরাং যুদ্ধ চালাবার আর দরকার নেই, তিনি বন্ধ করে দেবেন যুদ্ধ। ওদিকে ইরান পাল্টা বলছে একেবারে উল্টো কথা। ইরান বলছে যুদ্ধ শুরু করেছে ওরা, কিন্তু শেষ করব আমরা বলবো কবে থামবে যুদ্ধ। আর কোমর ভাঙা প্রসঙ্গে ইরান বলছে, কোমর ভেঙেছে বলবো না, তবে কোমর ভাঙতে শুরু করেছে আমাদের নয়, আমেরিকার আর ইসরায়েলের, মধ্যপ্রাচ্যের দেশগুলোর। কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমেরিকার ঘাঁটিগুলোর কোমরেও মোক্ষম ঘা লেগেছে। এই যে এ বলে হাম জিতা হ্যায়, ও বলে হাম জিতা হ্যায়, এই কচালের মধ্যে কে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, এই নিয়ে এখনকার প্রতিবেদন। বিভিন্ন সূত্রে যে ছবি পাওয়া যাচ্ছে তা হলো, ট্রাম্পের বিজয় ঘোষণা যেমন ট্রাম্পের চরিত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ, মানে বাড়াবাড়ি ধরনের, তেমনি ইরানের পাল্টা আমরাই আমেরিকার কপালে ভাঁজ ফেলে দিয়েছি এই দাবিও পুরোপুরি সত্যি এখনও নয়। মানে কেন? কারণ ভাঁজটা পুরোপুরি পড়েনি, তবে ভাঁজ পড়তে শুরু করেছে। বাস্তবে ইরান বড় সামরিক ও কৌশলগত চাপের মধ্যে আছে, এটা মিথ্যে নয়, ভুল নয়। আবার যুক্তরাষ্ট্রের চাপও কম নয়, ইসরায়েলের চাপও কম নয়। বিভিন্ন আরব দেশে আমেরিকার ঘাঁটিগুলো সরাসরি হামলার মুখে পড়েছে এবং হতাহতের ঘটনাও সেখানে ঘটছে। কিন্তু শুধু যে ঘাঁটিগুলোই হামলার মুখে পড়েছে তা নয়, সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরেটস, ইউএই, এদের বিভিন্ন জায়গায় এদের যে সমস্ত আমেরিকার ঘাঁটির বাইরে যে বেসামরিক জায়গা, সেখানেও আঘাত পড়ছে। বন্ধুরা, যুদ্ধের ময়দানে ট্যাঙ্ক, ড্রোন, মিসাইল এসব তো আছেই, কিন্তু তার সাথে সব যুদ্ধের সঙ্গে থাকে আর এক যুদ্ধ, সেটা হচ্ছে প্রচারের যুদ্ধ, মাইক্রোফোনের যুদ্ধ, ভাষণের যুদ্ধ। আর ট্রাম্পের গলাবাজি তো ইতিমধ্যে ইতিহাস হয়ে গেছে। একদিকে ট্রাম্প বলছেন খেলা প্রায় শেষ, সিবিএস নিউজকে তিনি বলছেন ইরান যুদ্ধ ভেরি কমপ্লিট, প্রেটি মাচ। সিবিএস জানিয়েছে যে তিনি পুতিনের সঙ্গে ফোনেও একথা বলেছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প পরে বলেন, পুতিন ইরান ইস্যুতে হেল্পফুল বা সাহায্যকারী হতে চান। একদিকে ট্রাম্প এই বলছেন, অন্যদিকে তেহরান বলছে কি, শেষের বাঁশি বাজাবে ওয়াশিংটন নয়, বাজাবে ইরান। মানে অবস্থা এমন, একজন বলছেন ওই যে ওরা শেষ, আরেকজন বলছে শেষ তো আপনারা, শুধু এখনো বুঝতে পারেননি। দুই পক্ষের ভাষা শুনলে মনে হয় যুদ্ধ নয়, যেন দুজনে একসঙ্গেই নিজেদের ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করছে। দেখুন, এই যে গল্প, এই গল্পে আবেগ কম, প্রোপাগ্যান্ডা বেশি। ট্রাম্পের লাইনটা পরিষ্কার, তিনি কয়েকদিন আগেই ইরানের কাছে আনকন্ডিশনাল সারেন্ডার দাবি করেছিলেন। অর্থাৎ ভাষাটা কূটনীতির নয়, বরং পাড়ার ছেনোমস্তানের মতো। আবার আল জাজিরার লাইভ আপডেট অনুযায়ী তেহরানও পাল্টা বলছে সারেন্ডার, প্রশ্নই ওঠে না। যুদ্ধ কবে শেষ হবে, কিভাবে শেষ হবে, আমরা সেটা ঠিক করব। এখন প্রশ্ন হলো, এই কোমর ভেঙে গেছে কথাটা আসলে কার ক্ষেত্রে বেশি ঘাটে? কারণ দক্ষিণ এশিয়ায় আমরা জানি, রাজনীতিতে কোমর আগে ভাঙে না, প্রথমে ভাঙে ভাষা, তারপর যুক্তি, তারপর টিভি ডিবেট। পাবলিককে ঠিক করে নিতে হবে কোনটা সে নেবে আর কোনটা বাদ দেবে। প্রথমে ট্রাম্পের দিকটা দেখি। তিনি বলছেন যুক্তরাষ্ট্র নট রিলেন্ট,
আনটিল দ্য এনিমি ইজ টোটালি অ্যান্ড ডিসিসিভলি ডিফিটেড। মানে যতক্ষণ আমাদের শত্রু পুরোপুরি এবং ডিসিসিভলি মানে একেবারে মানে চূড়ান্তভাবে যতক্ষণ না পরাজিত হচ্ছে ততক্ষণ আমরা থামব না। আবার একই সময় তিনি ইরানের মিলিটারির উদ্দেশ্যে বলছেন, লে ডাউন ইউর আর্মস অর ফেস গ্যারান্টিড ডেথ। অস্ত্র সম্বরণ করো, নইলে মৃত্যু অনিবার্য, গ্যারান্টিড। আবার পরক্ষণে তিনি আবার এই ট্রাম্পই আবার যুদ্ধকে বলছেন ভেরি কমপ্লিট, প্রেটি মাচ। এই বলছেন কোনটা নেবেন, কোনটা নেবেন? মানে তিনি বলছেন যে ভেরি কমপ্লিট, প্রেটি মাচ, মানে আমার যুদ্ধের উদ্দেশ্য আমার পাওয়া হয়ে গেছে, এবার থামার বাঁশি বাজাবো। এই দুই লাইন একসঙ্গে রাখলে বোঝা যায় বার্তাটা সামরিকের যতটা, রাজনৈতিক নাটক আবার ততটাই। মধ্যিখানে বিরাট ফাঁক। ট্রাম্প বলেছেন পুতিনের সঙ্গে ফোনে তার আলোচনায় ইরান প্রসঙ্গও ছিল এবং ট্রাম্পের বক্তব্য অনুযায়ী পুতিন সেখানে হেল্পফুল, মানে তাকে সাহায্য করতে পারেন। আচ্ছা ভাই, যে জিতছে তাকে আবার সাহায্যটা কিসের? এখানেই প্রশ্ন, একটু থামুন। যে যুদ্ধকে আপনি প্রায় শেষ বলছেন মিস্টার ট্রাম্প, বলছেন ইরানের কোমর ভেঙে শুইয়ে দিয়েছেন, সেটার জন্য আবার পুতিনের হেল্পফুল হওয়া কেন দরকার? মানে ব্যাপারটা হচ্ছে কি, পরীক্ষায় যদি 95 পেয়ে আপনি পাশ করেই থাকেন, তাহলে পাশের বেঞ্চের ছাত্রের খাতাটা কেন চাইছেন? সেটা দেখে লিখবেন বলে কেন? এই জায়গাতে ট্রাম্পের ভাষার ভেতরে রাজনীতির ক্যালকুলেটরটা দেখা যায়। ঘোষণা এক জিনিস, বাস্তব ম্যানেজমেন্ট আর এক জিনিস, আর দুটো গুলিয়ে ফেলেছেন তিনি। এমন গোলানো অবশ্য তার ক্ষেত্রে নতুন কিছু নয়। এটা যে তিনি কতটা গোলাতে পারেন সেটা তো গত 1 বছর ধরে দেখছে মানুষ। এখন আসি তেহরানের কথায়। আল জাজিরা বলছে তেহরান স্পষ্টভাবে জানিয়েছে যে যুদ্ধের নিষ্পত্তির শর্ত তারা ঠিক করবে, যুক্তরাষ্ট্র নয়। আর কিউ নিউজ তাদের প্রকাশিত এক প্রতিবেদনে ইরানের শীর্ষ নিরাপত্তা পর্যায়ের বক্তব্য উদ্ধৃত করে বলা হয় যে যুক্তরাষ্ট্র আঘাত করলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো আরও বেশি করে টার্গেট করা হবে এবং আমাদের অপারেশন চলবে। এই ভাষার উদ্দেশ্য পরিষ্কার, দেশের ভেতরে মনোবল টিকিয়ে রাখা আর বাইরে বার্তা দেয়া যে আমরা এখনো দাঁড়িয়ে আছি, আমাদের কোমর সোজা। কারণ কোনো রাষ্ট্রেই ক্যামেরার সামনে এসে বলে না ভাই আমার অবস্থা খারাপ। রাষ্ট্রের অফিসিয়াল ভাষা সাধারণত 2 রকম হয়। 1, আমরা জিতছি, আর 2, আর একটু এগোলেই পুরো জিতে যাব। এখন দেখি এদের কথায় নয়, আমরা দেখি একটু মাঠের হিসাব। মাঠের হিসাব কি বলছে? স্টার অ্যান্ড স্ট্রাইপস নিউজ সংস্থা জানিয়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরান বিরোধী অপারেশনে যুক্ত ছিল, অর্থাৎ ওই ঘাঁটি থেকে ইরানের ওপরে আক্রমণ হয়েছে এবং সেগুলো ইরানের রিটেলিয়েটরি স্ট্রাইক বা তাদের যে প্রতি আক্রমণ তার মুখে পড়েছে। একই প্রতিবেদনে এটাও বলা হয়েছে সৌদি আরবে ইরানি হামলায় মার্কিন সেনা সদস্য মারা গেছেন। অর্থাৎ ইরানের হামলা শুধু পোস্টার নয়, বাস্তব ক্ষতিও করেছে। কিন্তু ছবির আরেক অর্ধেকও আছে। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের মূল্যায়ন বলছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ আক্রমণ ইরানের রিটেলিয়েটরি ক্যাপাবিলিটিকে অনেকটাই কমিয়ে দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের ঘাঁটি, ইসরায়েল ও অন্যান্য টার্গেটে ইরানের পাল্টা হামলা সক্ষমতা কমে গেছে। সোজা বাংলায় ইরান ঘুষি মেরেছে, কিন্তু সেই সঙ্গে নিজেও ঘুষি খেয়েছে। এটা নতুন কথা আদৌ নয়। বক্সিং লড়তে নামলে আমি শুধু মেরে যাব, মার খাবো না, যারা ভাবে তারা পাগল বা মিথ্যেবাদী। তাই আমেরিকার ঘাঁটির কোমর ভেঙে গেছে এটা যেমন পুরো সত্য নয়, আবার ইরান আর দাঁড়াতেই পারছে না এটাও যুদ্ধক্ষেত্রের চেয়ে বেশি হলো টিভি স্টুডিওর ভাষা। আর এই ভাষাতেই ট্রাম্প তার
স্বভাব সুলভ কথা বলে যাচ্ছেন, যা তার চরিত্রের সঙ্গে একেবারে খাপে খাপ। দুই পক্ষের ভাষা ছেড়ে মাঠের দিকে আরেকটু নজর দেওয়া যাক। কাদের কি গেল সেই খবরে আসুন। কাদের কি ক্ষতি হলো? 28শে ফেব্রুয়ারি 2026 সকালে শুরু হওয়া এই যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতিটা বলি একটু আগে। বলি প্রথমে, এই যুদ্ধের শুরুতেই ইরান অপূরণীয় ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। নেতৃত্বের বিনাশ হয়েছে যুদ্ধের প্রথম দিনেই। আমেরিকার এক শক্তিশালী হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ 40 জন সামরিক কর্তার বড় অংশ নিহত হন। আলী খামেনির পরিবারের অনেকেও নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েল ও আমেরিকার যৌথ বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষতি হয়েছে। সামরিক ঘাঁটি এবং প্রধান প্রধান তেলের ডিপোগুলোতেও মারাত্মকভাবে আঘাত লেগেছে। ভারত মহাসাগরে আমেরিকার একটি সাবমেরিন ইরানের যুদ্ধজাহাজ IRIS দেনা তাকে ডুবিয়ে দিয়েছে। প্রায় 100 নৌসেনা নিহত। তেহরানের কাছে একটি তেল ডিপোতে হামলার ফলে প্রায় 47,000 টন গ্রিনহাউস গ্যাস নির্গত হয়ে পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছে। এছাড়া ইরানে একটি বালিকা বিদ্যালয়ে নির্লজ্জভাবে ক্ষেপণাস্ত্র হামলা করেছিল আমেরিকা। তাতে অন্তত 150 বালিকার মর্মন্তুদ মৃত্যু হয়েছে। তাদের গণকবর দিতে হয়েছে। আমেরিকার ক্ষয়ক্ষতিটা এবার দেখা যাক। কুয়েতে অবস্থানরত 3টি মার্কিন F-15E যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। কারো কারো মতে 3টি নয় 4টি। যদিও মার্কিন প্রশাসন একে হাস্যকরভাবে ফ্রেন্ডলি ফায়ার বলেছে, মানে ভুল করে নিজেদের বিমানেই নিজেরা গুলি ছুঁড়েছে, এইটা দাবি করেছে। এতে সামরিক প্রাণহানিও কি ঘটেছে আমেরিকার দেখা যাক। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে জর্ডান, কুয়েত, ইরাক, বাহরিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত অন্তত 12 জন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। এটা মার্কিনীদের হিসাব। এর বাইরে কুয়েতের একটি ঘাঁটিতে ইরানি ড্রোন হামলায় 6 জন মার্কিন সেনার নিহতর ঘটনাও আছে। অর্থনৈতিক ধাক্কা কি এসছে দেখা যাক। লোহিত সাগর, রেড সি এবং পারস্য উপসাগরে অস্থিরতার কারণে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, যা আমেরিকার দুর্বল হতে থাকা অর্থনীতিতে আরও নেতিবাচক প্রভাব ফেলেছে। আর অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য সামরিক অভিযানের জন্য এ পর্যন্ত আমেরিকার $32 বিলিয়ন বেশি ব্যয় হয়েছে এই কদিনে। আর ইসরায়েলের ক্ষয়ক্ষতি, ইসরায়েল প্রধানত অর্থনৈতিক এবং নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছে। ব্যাংক অফ ইসরায়েলের হিসাব অনুযায়ী এই যুদ্ধের সরাসরি ব্যয় ইতিমধ্যে $55 বিলিয়ন ছাড়িয়েছে। বিলিয়ন ডলার, $5,500 কোটি ছাড়িয়ে গেছে। দীর্ঘমেয়াদীর অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ইসরায়েলের কত? প্রায় $400 বিলিয়ন, মানে $40,000 কোটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্যবসায়িক মন্দাটা কি? ইসরায়েলের নির্মাণ, প্রযুক্তি, পর্যটন খাত একেবারে স্থবির হয়ে পড়েছে এবং প্রায় 46,000 ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আমেরিকার আরব মিত্র দেশগুলোর তাদের ক্ষয়ক্ষতিটা কীরকম? আমেরিকার বন্ধু হিসেবে পরিচিত দেশগুলো ইরানের পাল্টা হামলার ভয়ঙ্কর শিকার হয়েছে, খুব স্বাভাবিকভাবেই। অবকাঠামো, ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোনের আঘাতে পারস্য উপসাগরীয় উপকূলের অন্তত 2টো লবণাক্ত জল শোধন প্রকল্প, মানে সমুদ্রের জল ডিস্যালিনেট করে সেই জল খাওয়ার যে প্রকল্প, ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে সৌদি আরবের রাস আল খায়ের প্ল্যান্ট অন্যতম। একের পর এক অন্তত 25টা তেলের ঘাঁটি ধ্বংস হয়েছে। তেলের ডিপো, যোগাযোগ ও পর্যটন, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বিমানবন্দর, বন্দর এবং হোটেলের কাছে ড্রোন হামলা হওয়ায়
এসব দেশের পর্যটন বসে গেছে এবং বিমান চলাচল প্রায় বন্ধ। হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় সার এবং জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে, যা বিশ্বজুড়ে খাদ্য জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছে। মিশরের সুয়েজ খাল থেকে অর্জিত মিশরের আয় 50 থেকে 60% কমে গেছে। এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে দেয়া আমেরিকার যে নিরাপত্তা কবচ, যেটা ভাঙিয়ে সব দেশে আমেরিকা ঘাঁটি তৈরি করেছে, সেই নিরাপত্তা কবচ ভেঙে চুরমার হয়ে গেছে, আমেরিকার নাক কান কাটা গেছে প্রায়। তাহলে আসলে কার কোমর বেশি ভাঙলো সেই হিসাব নিতে গেলে 3টে জিনিস আলাদা করে দেখতে হবে। 1 নম্বর, সামরিক বাস্তবতা। ইরান বড় আঘাতের মুখে আছে এবং বিভিন্ন সূত্রে এমন ইঙ্গিত আছে যে তাদের পাল্টা আক্রমণ ক্ষমতা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা কি পাল্টা আঘাত হানার অবস্থায় আর নেই? এমনটা অবশ্যই নয়। 2 নম্বর, প্রতীকী প্রতিশোধ। মার্কিন ঘাঁটিগুলো হামলার বাইরে ছিল না, সেখানে আঘাত, ঝুঁকি এবং হতাহতের তথ্যও পাওয়া গেছে। মার্কিনীদের $3000 কোটি তৈরি খুবই উন্নত মানের রাডার ইরান গুঁড়িয়ে দিয়েছে তাদের স্বল্প মূল্যে তৈরি মিসাইলের আঘাতে। এমন উদাহরণ আরও অনেক আছে। 3 নম্বর, রাজনৈতিক বয়ান। ট্রাম্পের ভাষা পুরোটাই বাগাড়ম্বর, বোঝাই যায় তিনি গুল মারছেন। ইরানের ভাষা সংযত, আত্মবিশ্বাসী ও প্রতিজ্ঞার ভাষা। মানে আমাদের ওপর যে অন্যায় হয়েছে তা আমরা সহজে ছাড়ব না। মানে কি দাঁড়ালো? কোমর ভেঙেছে। কার কোমর ভেঙেছে? সব থেকে বেশি কোমর ভেঙেছে সত্যের। কারণ ট্রাম্প চাইছেন দুনিয়া বিশ্বাস করুক যে তিনি শেষ করে ফেলেছেন যুদ্ধ। ইরান চাইছে দুনিয়া বিশ্বাস করুক আসল খেলা এখন শুরু। তবু তাদের কথার মধ্যে সত্য আছে কিছুটা, ট্রাম্পের কথায় কিছুই সত্যতা নেই। আর মাঝখানে সাধারণ মানুষ ভাবছে আপনারা যদি দুজনেই জিতছেন তাহলে হারছে কে? উত্তর হলো বাজার হারছে, অঞ্চল হারছে, স্থিতিশীলতা হারছে, আর খবরের দর্শক তারা ধৈর্য হারাচ্ছে। এখানে পুতিনের প্রসঙ্গটা বেশ মজার। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প বলেছেন পুতিন ইরান ইস্যুতে আমেরিকার সহায়ক হতে চান। অর্থাৎ যুদ্ধের মাঝখানে এমন এক নেতা মিডিয়েটর হিসেবে হাজির যিনি নিজেই আর এক বড় যুদ্ধে জড়িয়ে আছেন। এটা ভূ রাজনীতির সেই পুরনো দৃশ্য যেখানে ফায়ার ব্রিগেডের গাড়িতেও পেট্রোল থাকে আর সেই পেট্রোলেও আগুন লাগে। ট্রাম্পের জন্যে এটা তাকে উপহাসের পাত্র করে তোলে। লোক বলছে মিস্টার ট্রাম্প, ইরানের কোমর যদি সত্যিই ভেঙে থাকে আর আপনি যা চেয়েছিলেন সব যদি ইতিমধ্যে পেয়ে গিয়ে থাকেন তাহলে রাশিয়ার সাহায্য নিতে চাইছেন কেন? আরও একটা মজার কথা, রাশিয়ার তেল কেনার ব্যাপারে ভারত, চীন, ব্রাজিল সহ অন্যান্য বহু দেশের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দিয়েছিলেন ট্রাম্প, সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। এরকম অনুরোধ কেউ করেনি, তবুও ট্রাম্প যেন কল্পতরু। এই কল্পতরু এমনিতে হয় না, বিড়াল গাছে ওঠে বিপদে পড়লে। আর ট্রাম্প যে একটি হুলো বিড়াল একথা জানতে দুনিয়ায় কারো বাকি নেই। পুতিনের জন্য এটা লাভজনক, কারণ এতে তিনি আবারও দেখাতে পারেন যে বড় সংকটে তার ফোন এখনো বাজারে চলে। তাহলে শেষ কথা কি? শেষ কথা হলো এই যুদ্ধে কেউ কারো কোমর ওই এক লাইনে ভেঙেছে এই কথাটা বলা যায় না। ইরান আঘাত পেয়েছে বেশি, কারণ সে কাছে আর আমেরিকা তো দূরে, তার আঘাত পাওয়ার জায়গাটা একটু কম। সুতরাং ইরান বেশি আঘাত পেলেও তার কৌশলগত সক্ষমতা ও পাল্টা আক্রমণ ক্ষমতার ওপর চাপ পড়লেও সেটা যথেষ্টই আছে। কিন্তু যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো অক্ষত কোনো সিনেমার সেট ছিল না, সেগুলো হামলার মুখে পড়েছে এবং প্রাণহানিও ঘটেছে। তীব্র ইরানি হামলার মুখে ইসরায়েলের বিশ্বখ্যাত আয়রন ডোম যে অভেদ্য নয় তার প্রমাণ প্রতিদিন মিলছে। আর ইরানের ড্রোন এবং মিসাইল তারা বোমা নিয়ে গেছে, ফুল নিয়ে যায়নি। সুতরাং বোমায় ইসরায়েলের কিছু হয়নি এটা বলা যায় না। যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে ইরানের মুঠো তত শক্ত হবে। সুতরাং দর্শক,
যুদ্ধক্ষেত্রে স্কোরবোর্ড পড়তে হলে শুধু নেতাদের বক্তব্য শুনলে হবে না, কারণ যুদ্ধে প্রথম ক্যাজুয়ালিটি হচ্ছে সত্য, আর দ্বিতীয় ক্যাজুয়ালিটি হলো সেই টিভি দর্শক যে ভাবছিল 5 মিনিটে পরিষ্কার উত্তর পাবে। এখানে পরিষ্কার উত্তর একটাই, ট্রাম্পের মাইক জোরে বাজছে, ইরানের মিসাইলও চুপ নেই, কিন্তু সবচেয়ে বেশি কাঁপছে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা। এই স্থিতিশীলতা সেইটাতেই আঘাত, ইরানের যোগ্য জবাব এখানেই। শেষে শুধু এটুকু, যুদ্ধে যে পক্ষ সবচেয়ে বেশি চিৎকার করে বলে আমি জিতছি, অনেক সময় সেই আসলে হারে, কারণ ক্যামেরার দিকে সে বেশি তাকিয়ে থাকে। আর যে পক্ষ বলে আমি এখনো শেষ হইনি, সে সাধারণত মাঠে যতটা লড়াই করে মনস্তত্ত্বও ততটা লড়াই করে, তার লড়াই তীব্র প্রতিজ্ঞা নিয়ে। আর প্রতিজ্ঞা মানে কি? হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে, তাই না? প্রিয় দর্শক, এবার আপনারা নিজেরাই ঠিক করে নিন শেষ লড়াইতে কে জিতবে, ইরান না ইসরায়েল না আমেরিকা। জানান আপনাদের মতামত। আর এমন ভূ রাজনৈতিক নিরপেক্ষ আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ক্যালকাটা ডায়ালগস। ধন্যবাদ।